আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ অব্যাহত। ওসমান হাদীর হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা না পর্যন্ত এই জনতাকে কোনো ছলচাতুরি দিয়ে বোঝানো যাবে না। ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান, শ্রদ্ধা জানালেন হাদীর কবরে। এনসিপি ছাড়লেন তাসনিম জারা, জামায়াতের সঙ্গে জোট চান না দলের ৩০ নেতা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, উড়ে গেল ভবনের ছাদ ও দেয়াল। জুলাই যোদ্ধা ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে ইনকিলাব মঞ্চের টানা অবরোধ কর্মসূচি। এতে অসংখ্য মানুষ অংশ নিয়েছে। চলছে নানা ধরনের স্লোগান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মঞ্চের নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শুক্রবার থেকে রাজধানীর শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন মঞ্চের নেতাকর্মীরা। তাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হইতে যোগ দেন। চলতে থাকে মুহুর্মুহু স্লোগান। শনিবারও স্লোগানে মুখরিত হয় শাহবাগ মোড়। সময় যত গড়ায় ততই বড় হতে থাকে জমায়েত। তীব্র শীত উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধরা। আমাদের সবারই উচিত, যারা হাদী ভাইকে পছন্দ করে, অন্ততপক্ষে একটা বারের জন্য হলেও এখানে এসে একবার নিজেকে একটু উপস্থিত করা। আমি ঢাকা ৮ আসনের একজন ভোটার। আমি চেয়েছিলাম 12 ফেব্রুয়ারি হাদী ভাইকে ভোট দিব। আমি হাদী ভাইকে নিয়ে আমার প্রোফাইল পেজে অনেক ক্যাম্পেইন করেছিলাম। আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। যে পর্যন্ত হাদী ভাইয়ের বিচার না হয় সে পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো না। বিক্ষোভকারীদের দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের সৈনিক ওসমান হাদী হত্যায় জড়িতদের গ্রেপ্তারে কর্তৃপক্ষ শতভাগ আন্তরিকতার প্রমাণ দিতে পারেনি। এটি মেনে নেওয়া যায় না। 14 দিন 15 দিন আজ গত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো বিচার এখনো মন্ত্রণালয় বলেন বা আমাদের যে ইউনুস সরকার আছে এটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন করছে না। এই জন্য মূলত আসলে আমাদের দেশটা এমন হয়ে গেছে যে মানুষ হত্যা হওয়ার পরে বিচারের জন্য আমাদের রাস্তায় নামতে। যেটা কোন দেশ? এই দেশকে আমরা চেয়েছিলাম জুলাই পর, আমরা এটা চাইনি। জুলাই পরে আমরা চেয়েছিলাম আমরা স্বাধীনভাবে সবাই উন্মুক্তভাবে বাস করবো, কিন্তু এমন তো হচ্ছে না। এই হাদী হত্যার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনীতিবিদরা আমরা সমাজ জড়িত আছে, যার কারণে এখনো হাদীর বিচার হচ্ছে না। হাদী হত্যায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও প্রধান অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। কোন ধরনের মিথ্যা কথা দিয়ে হাদীকে নাই করে দেয়া যাবে না। হাদী ছিল, হাদী আছে, হাদী থাকবে ইনশাআল্লাহ। ওসমান হাদীর হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা না পর্যন্ত এই জনতাকে কোনো ছলচাতুরি দিয়ে বোঝানো যাবে না। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় জুলাই যোদ্ধা ওসমান হাদীকে গুলি করে দুর্বৃত্তরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, যেমনটা জানিয়েছিলাম যে জুলাই যোদ্ধা ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগে চলছে ইনকিলাব মঞ্চের টানা অবরোধ কর্মসূচি। এই মুহূর্তে সেখানে সরকারের তরফ থেকে বক্তব্য দেয়া হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কিন্তু কয়েকদিন আগেও বিভিন্ন ইস্যুতে আমি আপনাদের মতন রাস্তায় বসে আন্দোলন করেছি, এবং হাদী যেদিন মারা যান, শাহাদাত বরণ করেন, শহীদ হন, সেদিন একেবারে বিমানবন্দর থেকে মর্গ পর্যন্ত পুরাটা সময় আমি হাদীর সাথে ছিলাম এবং আমি তাকে দেখেছি। আমি জীবনে কোনোদিন মর্গে যাই নাই, ওই প্রথম আমি মর্গে গিয়েছি। এবং একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য, একটা দেশের জন্য এইরকম একটা মৃত্যু যে কত করুণ, কত কষ্টের, এবং বিচারের দাবি যে কত শক্ত হতে পারে, হওয়া উচিত, সেটা আমি মর্মে উপলব্ধি করি। আমি আজকে বলতে পারেন হাদীর একজন গুণগ্রাহী। আমি নিজে হাদীকে আমার ভাই মনে করতাম এবং দেশের জন্য তার শহীদ হয়ে যাওয়াটা, তাকে তো আমাদের আরো অনেক দিন প্রয়োজন ছিল। কিন্তু যেই মানুষের মৃত্যুতে 12 থেকে
বিচার আসলে একটা জাতীয় কর্তব্য। আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, অন্তর্বর্তী সরকার হয়তো আপনাদের মতন এখানে বসে নেই, কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদি যারা খুন করেছে, সমস্ত চিহ্নিত এর পেছনে যারা ছিল সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না, আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি। মানে যে তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে। এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে ফেলে। এবার আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। একটা হচ্ছে, আপনারা শুনেছেন যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেয়া হবে ইনশাআল্লাহ 7 জানুয়ারি 2026-এর মধ্যে। এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা আরেকটা কথা একটু বলে রাখি আপনাদেরকে জানাবার জন্য, যে আপনারা আসিয়ার ঘটনাটা জানেন, সেই ঘটনায় কিন্তু 6 কার্যদিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা গেছিল। কাজে চার্জশিটটা যাতে আমরা নির্ভুল ভাবে দিতে পারি, নিখুঁত ভাবে দিতে পারি, সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে, সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর 7 জানুয়ারির পরে আমাদের সময় দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই করে যাব ইনশাআল্লাহ। এবার আরেকটা কথা বলি যে অনেক সময় অপরাধী যদি পালিয়েও থাকে, তারপরেও এটা ইংরেজিতে বলি ইন অ্যাবসেন্সিয়া বিচার। শেখ হাসিনার বিচার হয়েছে না, সে কি দেশে আছে? তারপরেও আমাদের সর্বান্তকরণ চেষ্টা আছে তার হাদিকে শহীদ করেছেন, আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন, তাদেরকে যেন তারা যদি বাংলাদেশে চলে গিয়ে তাদেরকে যেন অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি। আপনাদেরকে আজকে স্পষ্ট করে বলছি, এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে। এই মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টা আমি আর কথা বলছি না, আপনাদেরকে বুঝতে হবে যে এটা তদন্তের কারণেই আমরা আসলে এই কথাগুলো বলতে পারছি না। আগামীকাল সকাল 11:15টায় ডিবি পুলিশ একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে। সেই সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত বলা হবে। আমি কেন আরো বিস্তারিত বলছি না, কারণ কিছু কিছু জিনিস এখনো ভেরিফিকেশন বা সত্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আমরা একেবারে কোনো রকমের ভুলভ্রান্তি রাখতে চাই না। আগামীকাল সকাল 11:15টায় ডিবি পুলিশ যে সংবাদ সম্মেলন করবেন, সেই সংবাদ সম্মেলনে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সকলের সাথে আমাদের আত্মার অবশ্যই মিল আছে, আমাদের চাওয়ার অবশ্যই মিল আছে। আমরা শহীদ হাদির পরিবারের সাথেও যোগাযোগ রাখছি। আমরা অবশ্যই এই বাংলাদেশের মাটিতে দ্রুততম সময়ের মধ্যে, অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যে আমাদের হাদিকে যারা মেরে ফেললো তাদের বিচার সম্পন্ন করে যাব। সবাইকে ধন্যবাদ। সবাই চুপ। দর্শক, হাদি হত্যার বিচার প্রসঙ্গে শাহবাগে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সে বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন। আমরা সেখানে ছিলাম। এখন যাচ্ছি পরবর্তী সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আজ সশরীরে নির্বাচন কমিশনে গিয়ে এই সংক্রান্ত ফর্ম পূরণ ও ছবি তোলেন তিনি। এর আগে জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান, শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও।
দেশে ফেরা তৃতীয় দিন শনিবারও ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশান বাসা থেকে রওনা হন তিনি। তারেক রহমানের অপেক্ষায় আগেই টিএসসিতে অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে শাহবাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান। এরপর দুর্বৃত্তের গুলিতে নিহত ওসমান হাদির কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন 17 বছর পর দেশে ফেরা বিএনপির এই শীর্ষ নেতা। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা জানান তিনি। পালন করেন 1 মিনিট নীরবতা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন তারেক রহমান। বেলা 11টার দিকে নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন। ঢাকা 17 আসনের গুলশান এলাকার ডিএনসিসি 19 নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইন ফর্ম পূরণ করেন তিনি। তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও ভোটার হওয়ার ফর্ম পূরণ করেন। আজকে নিবন্ধন প্রক্রিয়া যেটা আছে সেটা আমাদের বলা হয় যে ফর্ম 2, ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন। ভোটার হওয়ার প্রক্রিয়া শেষে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারতের জন্য বনানী কবরস্থানে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছোট ভাইয়ের কবর জিয়ারতের পর মোনাজাত করেন তিনি। 2015 সালের 25 জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময় লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। এরপর তারেক রহমান আসেন বনানী সামরিক কবরস্থানে। জিয়ারত করেন শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আজ সন্ধ্যা 7টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা জানান তিনি। তাসনিম জারা আরও জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকা নিয়ে এই আসন। অবশ্য এনসিপি তাকে এই আসনের প্রার্থী মনোনীত করেছিল। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলার মধ্যে পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তাসনিম জারা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আলোচনায় আসা এই চিকিৎসক চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি গড়ার শুরু থেকেই দলটির সঙ্গে যুক্ত ছিলেন। অভ্যুত্থানের তরুণ তরুণীরাই এই দল গড়ে তুলেছিলেন। জামায়াতে ইসলামী সহ 8 দলীয় জোটের সঙ্গে এনসিপির রাজনৈতিক জোট বা আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির 30 জন সদস্য। আজ এই বিষয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। চিঠিতে তারা আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। তারা আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গত 1 বছর ধরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভিতরে গুপ্তচরবৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা হয়েছে। এছাড়া ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। চিঠিতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াতের স্বাধীনতা বিরোধী ভূমিকা এবং গণহত্যায় সহযোগিতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি। আসন সমঝোতার অংশ হিসেবে আগেই রাশেদকে ঝিনাইদহ 4 এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে পটুয়াখালী 3 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। রাশেদ খানকে বিএনপিতে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি বিশ্বাস করি সংস্কার,
বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ 4 জন আহত হয়েছে। গতকাল সকাল 10:30টার দিকে হাসনাবাদ এলাকার উম্মালকুড়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে মাদ্রাসার পশ্চিম পাশের 2টি কক্ষের চারপাশের দেয়াল ও ছাদ উড়ে গেছে, আর 2টি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়েছে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দিয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। এখনো অভিযান চলছে। ককটেল, দাহ্য পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে যে জিনিসটা জানতে পারছি, এখানে আলামিন নামে একজন 1 ঘন্টা পর ঠাকুরগাঁওয়ে একটি মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে কারা মাজারে ভাঙচুর চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে গেলে দেখতে পান মাজারের ফটক ভেঙে ফেলা হয়েছে এবং পাশের 3টি কবর ভাঙচুর করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ফরিদপুরে পণ্ড হয়ে গেল নগর বাউল খ্যাত শিল্পী জেমসের গানের অনুষ্ঠান। ফরিদপুর জেলা স্কুলের 185তম বর্ষপূর্তি উপলক্ষে 2 দিনের অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে জেমসের গান পরিবেশনের কথা ছিল। অনুষ্ঠানটি কেন্দ্র করে সাধারণ মানুষ স্কুলে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেয়। বহিরাগতরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না পেরে ইটপাটকেল নিক্ষেপ করে। রাত 10টার দিকে আয়োজক কমিটি জেমসের অনুষ্ঠান বাতিল করে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে 11,78,48,538 টাকা। 35টি বস্তায় টাকার পাশাপাশি কিছু স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে। টাকা গণনায় অংশ নিয়েছেন প্রায় 500 জন। আগেরবার মিলেছিল 12,09,37,000 টাকা। শনিবার সকাল 7টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে পাগলা মসজিদের 13টি দান বাক্স 3 মাস 27 দিন পর আবারও খোলা হয়। প্রথমে লোহার এসব বাক্স থেকে টাকা বের করে বস্তায় ভরা হয়, পরে এগুলো মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। এবার টাকা গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার 110 জন শিক্ষার্থী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার 250 জন শিক্ষার্থী, পাগলা মসজিদের 33 জন কর্মী এবং রূপালী ব্যাংকের 100 জন কর্মী। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্ধশতাধিক সদস্য গণনায় অংশ নেন। পাগলা মসজিদের দান বাক্সের টাকা গণনা দেখতে আশপাশের অনেক মানুষ ভিড় করেন। এখানে আসলে নাকি অনেকের মনের আশা পূর্ণ হয়, আমরা শুনছি, এজন্য আসছি। সবার মনের আশা যেন পূরণ হয় সেটা শুনে আমিও আসছি আমার মনের আশা পূরণ করার জন্য। কিশোরগঞ্জের জেলা প্রশাসক টাকা গণনার সার্বিক কার্যক্রম তদারকি করেন। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। দানবাক্সের টাকা ব্যাংক পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে সহায়তা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে ব্যাংকে যারা ব্যাংকার রয়েছেন তারাও যখন এটাকে গুনে নেবেন তখনও এটাকে পর্যবেক্ষণ করা হবে। সার্বিকভাবে যখন হিসাব তাদের বুঝিয়ে দেওয়া হবে সেখানেও পুলিশের সদস্যরা থাকবে। 250 বছরের পুরনো এই পাগলা মসজিদটি কিশোরগঞ্জ জেলা সদরের পশ্চিমে হারুয়া এলাকার নরসুন্দা নদীর তীরে অবস্থিত। সাধারণত 3 মাস পর পর দান বাক্সগুলো খোলা হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। 9 বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025, আর 7 জনকে দেওয়া হয় সাম্মানিক ফেলোশিপ। বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার ও ফেলোশিপ তুলে দেওয়া হয়।
বাংলা ভাষা ও সাহিত্য এবং শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় অবদান রাখা ব্যক্তিদের নিয়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দিয়ে আসছে বাংলা একাডেমি। প্রতি বছর প্রতিষ্ঠানটি সাহিত্য পুরস্কার ঘোষণা করে। এবছর 8টি ক্যাটাগরিতে তা পেয়েছেন 9 জন। শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে তাদের হাতে পুরস্কার তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তারা হলেন অধ্যাপক মনসুর মুসা, খসরু চৌধুরী, সানাউল হক খান, হাফিজ রশিদ খান, তারিক আনাম খান, শিবব্রত বর্মন, শফিক ইসলাম, সুব্রত বড়ুয়া ও আনিসুর রহমান। যার নামে নামাঙ্কিত এই পুরস্কার অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ, তারা আমাদের নাট্য অঙ্গনের প্রতিকৃত। তার অনেক নাটক আমি করেছি, আমার সঙ্গে অনেক বন্ধুত্ব ছিল, সখ্যতা ছিল। এটা আমার জন্য একটা বিশাল পাওয়া যে তার নামে নামাঙ্কিত একটি পুরস্কার পাচ্ছি। যারা এবার সম্মানিত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে। তারা তাদের যোগ্যতার পুরস্কারই পেয়েছেন। আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দের। এই পুরস্কার আমার লেখালেখি, সাহিত্য কাজ, এইটা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আমার সাথে যারা পুরস্কার পেয়েছেন তাদের সবাইকেই আমার অভিনন্দন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয় সাম্মানিক ফেলোশিপ। তারা হলেন লিপ গাইন, মাহবুবুল্লাহ, সমর মজুমদার, পারভিন হাসান, মেরিনা তাবাসুম, মতেন্দ্র মানখিন ও বিজন কুমার শীল। বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক, ইতিহাস চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর পারভিন হাসানকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ 2025 প্রদান করা হলো। আজকে বাংলা একাডেমি ফেলোশিপ অর্জন করলাম, এটা তো আমার জন্য অসম্ভব সম্মানের বিষয়। তরুণদের জন্য বার্তা বলতে পারেন, আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে জরুরি, দেশকে ভালোবাসা। সব ভালোবাসার প্রথম ভালোবাসায় হওয়া উচিত দেশকে ভালোবাসা। খুব ভালো লাগছে, সেটা তো অবশ্যই। আর আরও ভালো লাগছে যে অন্যান্য যারা গুণীজন তাদের সাথে এক কাতারে দাঁড়ানো, যে এদের মতন যারা এত অ্যাচিভ করেছে সারা জীবনে, তাদের সাথে দাঁড়ানো খুব ভালো লাগছে। অনুষ্ঠানে পুরস্কার ও ফেলোশিপ প্রাপ্ত সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ময়মনসিংহ 10 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ রেল লাইনে আগুন দিয়েছে দলটির নেতাকর্মীরা। ফলে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ 10 অর্থাৎ গফরগাঁও আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। এটি বাতিলের দাবিতে আন্দোলনে নামেন দলটির একাংশের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্থানে আগুন দিয়েছেন। পাশাপাশি শিবগঞ্জ রোড এলাকায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন এবং রেল লাইনে আগুন দেন। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সীমান্তে কয়েক সপ্তাহে রক্তক্ষয়ী সংঘাতের পর আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এক যৌথ বিবৃতিতে দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে আরও বলা হয়, শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে দুই দেশই সীমান্ত এলাকায় নতুন করে সেনা সমাগম বা উস্কানিমূলক কোনো সামরিক তৎপরতা চালাতে পারবে না। টানা 2 দিন উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই সমঝোতায় আসে দুই দেশ। 7 ডিসেম্বর যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সংঘর্ষে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। 20 দিনের এই যুদ্ধে দুই দেশের 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুতের সংখ্যা প্রায় 5 লাখ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এর আগে বড়দিনে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে প্রায় 1 ঘন্টা ফোনে কথা বলেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় ও ভারী তুষারপাতের আশঙ্কায় বহু ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে 1600 ফ্লাইট বাতিল এবং 7400টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বৈরী আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশটির আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় শনিবার দুপুর 1টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইয়র্ক ও কানেকটিকাটে সর্বোচ্চ
23 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস রয়েছে। যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে সবচেয়ে বেশি অবকাশকালীন ভ্রমণ করেন নাগরিকরা। এই সময় ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় যাত্রীরা বেকায়দায় পড়েছেন। এদিকে তুষারপাতের কারণে কানাডার টরন্টো শহরেও ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। সিরিয়ায় একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে 18 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হোমস শহরের ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদে এই হামলা চালানো হয়। এলাকাটিতে সংখ্যালঘু আলাউই সম্প্রদায়ের মানুষ বসবাস করে। গোয়েন্দা সূত্রে বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানায়, মসজিদের ভেতরে বিস্ফোরক রেখে এই হামলা চালানো হয়। উগ্রপন্থী গোষ্ঠী সারায়া আনসার আল সুন্নাহ এই হামলার দায় স্বীকার করেছে। এর আগে জুনে দামেস্কে একটি গির্জায় ভয়াবহ বোমা হামলা চালায় এই সংগঠন। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ অব্যাহত। ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান, শ্রদ্ধা জানালেন হাদীর কবরে। এনসিপি ছাড়লেন তাসনিম জারা, জামায়াতের সঙ্গে জোট চান না দলের 30 নেতা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, উড়ে গেল ভবনের ছাদ ও দেয়াল। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।